প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। গতকাল আপনার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা আপনার একটা বার্তা নিয়ে আলোচনা হচ্ছে এবং আপনার এই বার্তা মূলধারার মিডিয়ায় প্রায় সবাই প্রকাশ করেছে। ওই পোস্টে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সফরের উল্লেখযোগ্য ৬ সাফল্যের কথা আপনি তুলে ধরেছেন। ১. গণতান্ত্রিক প্রতিশ্রুতির বার্তা। ২. বৈশ্বিক নেতাদের কৌশলগত সংলাপ। ৩. রোহিঙ্গা সংকটে মানবিক নেতৃত্ব। ৪. এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিতে জাতিসংঘের স্বাধীন মূল্যায়ন আমন্ত্রণ। ৫. নতুন অর্থনৈতিক কাঠামো ও কর্মসংস্থানের সুযোগ। এবং ৬. সহযোগিতামূলক ভবিষ্যতের মিশন। আপনি বলেছেন যে জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের দায়িত্বশীল বৈশ্বিক ভূমিকাকেও আরও সুদৃঢ় করেছে। এতে গণতান্ত্রিক শাসন, মানবিক সংহতি ও গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি নতুনভাবে প্রতিফলিত হয়েছে। কিভাবে? এইবারের সফরটা অনেক দিক দিয়েই তো ডিফারেন্ট। আপনি দেখেছেন চিফ অ্যাডভাইজার আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলোর ৬ জন লিডারকে একসাথে নিয়ে গেছেন, ইনভাইট করেছেন যাতে তার সাথে তারা নিউ ইয়র্ক সফরে যায় ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। এবং জেনারেল অ্যাসেম্বলিতে ওনার যেদিন ভাষণের দিন ২৬ তারিখে, ওই দিন দেখবেন যে উনি ৬ জন লিডার এবং পুরো আমাদের প্রতিনিধিটাই অফিসিয়াল প্রতিনিধি উনি এবং ৬ জন লিডার। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে পুরো ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে পৃথিবীর সব বড় বড় লিডাররা আসেন, পৃথিবীর ৪০-৫০টা দেশের হেড অফ গভর্নমেন্ট বা হেড অফ স্টেট আসেন এবং মানে মিনিমাম ফরেন মিনিস্ট্রি লেভেলের থাকেন। মানে এটা হচ্ছে যে অ্যানুয়ালি এর চেয়ে বড় গ্যাদারিং হয় না বড় লিডারদের। তো এই যে ৬ জন এবং উনি যে মেসেজটা দিতে চাচ্ছেন যে দেখো যে আমরা এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করছিল, রিফর্ম করা, তারপরে ট্রায়ালের জন্য ট্রায়ালটা করা এবং ট্রায়াল এবং জাস্টিসটা ইনশিওর করা, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে এবং ইলেকশনের জন্য প্রিপেয়ার করা, এই পুরো কাজটা আমরা সমাপ্তি পর্যায়ে আছি। এখন আমরা পলিটিক্যালি আমরা আমাদের দায়িত্বটা হ্যান্ড ওভার করবো পলিটিক্যাল লিডারদের কাছে। এই লিডাররা এখানেই আছে, তাদের ৬ জন এখানে আছেন। কে ক্ষমতায় আসছেন আমরা জানি না, বাট তাদেরকে রিপ্রেজেন্ট করার মতো ৬ জন লিডার এখানে আসেন। এটা একটা পাওয়ারফুল মেসেজ যে আমরা এখন ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য প্রস্তুত। পুরো পৃথিবীকে জানানো যে বাংলাদেশ আবার ডেমোক্রেসিতে ফিরছে, ভালোভাবে ফিরছে। ১৬ বছরের যে স্বৈর শাসন ছিল তার থেকে আমরা এখন গুছিয়ে এনে আমরা আবার সেই ডেমোক্রেসিতে আমরা মানে গণতান্ত্রিক ধারায় আবার ফিরছি। এটা একটা খুবই পাওয়ারফুল মেসেজ এবং সবাই এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, সবাই এই মেসেজটা নিয়েছেন। সবাই যখন ওনার সাথে প্রায় ১০ জনের বেশি ওয়ার্ল্ড লিডারের মিটিং হয়েছে, ওইখানে অনেক বিজনেসম্যানের সাথে মিটিং হয়েছে, অনেক ফরেন মিনিস্টার এবং এই যে ইউএন এজেন্সি লিডারদের সাথে মিটিং হয়েছে, সবাই কিন্তু দে অ্যাপ্রিসিয়েটেড ইট। তারা বলেছেন যে তারা ওই ইলেকশনের বিষয়ে জানতে চেয়েছেন, ডেমোক্রেটিক ট্রানজিশনের জানতে চেয়েছেন এবং তারা যখন জেনেছেন যে তার সাথে এই যে পলিটিক্যাল লিডাররা এসছেন, তখন এক ধরনের কি এটা একটা বার্তা দেয় যে আমরা এই পুরো বিষয়টার জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টার সফরে ৩ রাজনৈতিক দলের যে ৬ প্রতিনিধির প্রসঙ্গে বললেন, নিঃসন্দেহে একটা আলাদা বার্তা দিয়েছে। বিশেষ করে যে বার্তাটা আলোচিত হচ্ছে সেটা হলো যে সারা বাংলাদেশ এক জায়গায় রয়েছে এবং সেটা প্রধান উপদেষ্টার সঙ্গে তারা রয়েছে। ঠিক আছে, কিন্তু আরেকটা সংকট তৈরি হয়েছিল আমরা দেখেছি যে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের তাণ্ডব আমরা লক্ষ্য করেছি নিউ ইয়র্কে। অনেকে বলছেন এই ঘটনা এত বেশি সামনে এসেছে এবং আলোচিত হয়েছে যে প্রধান উপদেষ্টার বিভিন্ন কর্মসূচির যে খবর যেগুলো আসা উচিত ছিল মিডিয়া সেভাবে আসেনি। কি বলবেন? না, আমাদের কর্মসূচির খবর সমস্ত পত্রিকা, সমস্ত টিভিতে ভালোভাবে এসছে। আপনি যদি ২টা ডিম ছুঁড়ে যদি এটাকে মাইলেজ পেতে চান, তাহলে আপনি বুঝেন যে আপনার পলিটিক্যাল পার্টি হিসেবে আপনার দৈন্যতাটা আপনি দেখেন, ঠিক না? আওয়ামী লীগ আগে যেমন আমরা জানতাম যে তারা ওই যে বাসে, মনে আছে না যে ইন্টারকন্টিনেন্টাল ওই বাসে আগুন পুড়িয়ে বা বিশ্বযুদ্ধে খুন করে তারা অনেক মাইলেজ পেত। এখন ওরা যেটা হচ্ছে ডিম ছুঁড়ে এই ধরনের, এইতে করে আপনি যে একটা পার্টি হিসেবে যে আপনি একটা ব্যাংকক্রাফট একটা পার্টি, আপনি তো সবাই জানে আওয়ামী লীগ একটা চোরটাদের পার্টি। তো
তো এটা আরো ইন্টারন্যাশনাল স্টেজে আপনি আরো এটা প্রমাণ করছেন। এবং আপনি কি কাজটা করছেন, এটা কারা করে এই কাজগুলো? আপনি যদি রিয়েলি ধরেন যে না আমি ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমি ডেমোক্রেটিক ধারায় ফিরতে চাই, তাহলে আপনি ঠান্ডা মাথায় ভাবেন যে না আমি কি কাজ করব, আমার কি কাজ করলে আমি গ্লোবালি আমাকে জানাতে পারবো যে আমি গণতান্ত্রিক ধারায় ফিরতে চাই। তাহলে তো আপনি সেই অনুযায়ী কাজ করবেন। কিন্তু আপনি ভাবতেন যে আমি একটা ডিম ছুঁড়ে আমি ওইটাকে আবার ভিডিও করে আমি পুরো পৃথিবীকে জানাবো যে আমি আসছি, ডিম ছুঁড়ে আমি রিটার্ন করছি। কিন্তু ওয়ার্ল্ড তো দেখেছে, ওয়ার্ল্ড দেখেছে আপনি কি কাজটা করেছেন। ওয়ার্ল্ড দেখেছে যে আপনাদের লিডারশিপের হাতে কত মানুষ খুন হয়েছে, আপনি কিভাবে বাংলাদেশকে আপনি $234 বিলিয়ন কিভাবে বিদেশে দিয়ে প্রপার্টির পর প্রপার্টি করেছেন, এটার ছবিও আমাদের কাছে আছে এখন। তারপরে ওয়ার্ল্ড দেখেছে যে আপনি কিভাবে গুম করেছেন, আপনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন, আপনি শাপলার মতো বড় হত্যাকাণ্ড করেছেন, আপনি মাওলানা সাইদির ভার্টিকের পর একটা বড় হত্যা, এগুলো তো সবাই তো ভুলে নাই। আর লাস্ট যেটা জুলাই আগস্টে আপনি যে হত্যাকাণ্ড করেছেন সেটা ইভেন আমাদেরও ইনভেস্টিগেট করতে হয় নাই, ইউএনেরই হিউম্যান রাইটস অফিস দেখেছে কিভাবে, এবং এটার পুরো ওয়েল ডকুমেন্টেড। এবং ওইটার আপনারা কি এই বিষয়ে টের পেয়েছেন? এই যে জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছিল, আলোচিত রিপোর্টটা, এর একটা প্রতিফলন কি আপনারা টের পেয়েছেন সম্মেলনে? অবশ্যই। কেউ আমাদের, আপনি একটা অদ্ভুত জিনিস কি, পৃথিবীর কোনো দেশ আওয়ামী লীগের বিষয়ে কিন্তু আমাদের সাথে কথা বলে না। বলতে তো পারে যে ওরা একটা পার্টি ছিল, বড় পার্টি, শুনতাম যেটা আগে শুরুতে দুই একজন বলার চেষ্টা করেছিল, সেটাও বোধহয় বন্ধ হয়ে গেছে। আমি তো 14 মাস আমি চিফ অ্যাডভাইজারের সাথে অনেকগুলো মিটিং এ ছিলাম। অন্যান্য দেশে হয় কি যে আপনার পার্টির লিডারশিপ করাপ্ট হয়ে গেছে, পার্টির লিডারশিপের হাতে রক্ত, তখন হয় কি বাকিরা ওইখান থেকে নিজেদেরকে সরিয়ে ফেলে, পার্টিকে বাঁচায়। এখন তো সেটা না, এখন দেখা যায় যে পার্টির লিডারশিপেরও হাতে রক্ত, যে ছেলেটা গ্রাসরুটে তার হাতেও রক্ত। এখন কি করবে? এরকম করে এদের কোনো অনুশোচনা। আর কিন্তু আরেকটি লক্ষণও রয়েছে শফিকুল আলম, সেটি হলো যে আমরা লক্ষ্য করেছি যে শেখ হাসিনা কিন্তু কেউ আশ্রয় দিতে চায়নি। এটা একটা কজ, কিন্তু কে করবে? কে ওই যুগ আছে নাকি? আপনি লার্জ স্কেল কিলিং করবেন, রিয়া গোপের মতো 6 বছরের মেয়েকে মারবেন, আব্দুল আহাদের মতো 4 বছরের মেয়েকে মারবেন, উদ্ধর মতো ছেলেকে আপনি মারবেন, তো ফায়াজের মতো ইন্টারমিডিয়েট ছেলেকে মারবেন। তো এরা মানুষ, এটা কি? আর এগুলো তো ওয়েল ডকুমেন্টেড। এমন না যে সেই পুরনো যেই ধরেন অনেক দূরে একটা যুদ্ধ হচ্ছে, আমরা শুধু নাম্বার গুলো জানতেছি যে এতগুলো মারা গেছে, সেটা তো না। একদম আপনার চোখের সামনে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডকুমেন্টেড ম্যাসাকার এটা। হ্যাঁ, শফিকুল আলম, রোহিঙ্গা সংকট এবার একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল বাংলাদেশের জন্য, এবং সেখানে আলাদা বৈঠকও হয়েছে। এবং আপনি নিজেও লিখেছেন যে প্রধান উপদেষ্টার সফরের মূল বিষয় ছিল রোহিঙ্গা ইস্যু। সেখানে বাংলাদেশের আশ্রয় নেয় 1 মিলিয়নের বেশি বাস্তুচ্যুত মানুষের প্রতি অব্যাহত মানবিক সহায়তার প্রতিশ্রুতি পাওয়া যায়। জাতিসংঘ সংস্থা ও দাতা দেশগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপর গুরুত্ব আরোপ করেন এবং সংকট যেন বৈশ্বিক মনোযোগ থেকে হারিয়ে না যায় সে আহ্বান জানান। এই সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে রোহিঙ্গাদের সহায়তায় 96 মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি আনতে সক্ষম হন। আমাদের বিষয়টি আরেকটু বিস্তারিত জানাবেন? না, এই পুরো বিষয়টা হচ্ছে যে আপনি জানেন রোহিঙ্গা যে ক্রাইসিস, এটা তো অনেক পুরনো ক্রাইসিস। ওরা 2017 সালে ওরা যখন 7.5 লক্ষের মতো রোহিঙ্গা বাংলাদেশে আসলো, আসার পরে আগের গভর্নমেন্ট যেটা ছিল যে তাদেরকে এক ধরনের শেল্টারের ব্যবস্থা করেছে, এবং ওরা জানতো যে বিদেশের থেকে অর্থ সাহায্য আসছে, সেটা নিয়েই এক ধরনের ইয়ে ছিল। কিন্তু এই ক্রাইসিসটাকে রিজলভ করার কোনো সেরকম দৃশ্যমান কোনো কাজ ওরা করেনি। ওরা এটা নিয়ে বসেছিল। এবং আর কি, তখনকার আমলে তো আমরা দেখেছি ওদের ফরেন পলিসিটা আসলে আউটসোর্স করা ছিল বাইরের একটা দেশের কাছে, নিজের ফরেন পলিসি বলে কিছু ছিল না। তো আমাদের গভর্নমেন্ট, এই চিফ অ্যাডভাইজার এসে যেটা করলেন সেটা হচ্ছে যে এটা নিয়ে সিরিয়াসলি উনি বসলেন, এবং এটার জন্য উনি দেখেন একটা হাই রিপ্রেজেন্টেটিভের অফিস করলেন, সেখানে একজন খুবই নামকরা ডিপ্লোম্যাটকে উনি নিয়ে আসলেন, নিয়ে এসে তার প্রধান করলেন। তারপরে এটা নিয়ে উনি একের পর এক মিটিং করছেন। গত বছর যখন উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন, তখন ওদের ইউএনকে উনি রিকোয়েস্ট করার কারণে এই বছর দেখেন এই রোহিঙ্গা নিয়ে এই পর্যন্ত সবচেয়ে বৃহৎ
এবং বর্ধিত কলেবরে সবচেয়ে বড় একটা সম্মেলন হলো রোহিঙ্গা ক্রাইসিস, যেটা জাতিসংঘ আয়োজন করেছে। জাতিসংঘ আর এটা কারণটা হচ্ছে যে প্রফেসর ইউনূস রিকোয়েস্ট করার কারণে উনি অনুরোধ করেছিলেন, ওরা এটা করেছে। এবং ওইখানে আপনি দেখেন 4 জন রোহিঙ্গা লিডার কিন্তু বক্তব্য দিয়েছে। এমন না যে এখানে আমরা গেলাম ওরা ওইখানে দূরে আছে। এতে কি পুরো ইন্টারন্যাশনালি রোহিঙ্গাদের যে ক্রাইসিসটা সবার মুখে মুখে আসলো। এই ক্রাইসিস ফরগটেন হয়ে যাচ্ছিল, কেউ এটা মনে রাখছিল না। এখন এটা কি আবার ইন্টারন্যাশনাল ফোরামে ফিরে আসলো, সবাই বুঝলো যে না, এটা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে, এইটাকে খুব দরকার ছিল। সেইটা একটা জিনিস। আর একটা হচ্ছে উনি 7 পয়েন্টের একটা নির্দেশ, একটা প্রস্তাব দিয়েছেন, সেটাও একটা মানে রোহিঙ্গা ক্রাইসিসটা আমরা কিভাবে মিটমাট করব, সেটা একটা ইন্টারন্যাশনাল একটা মানে এটা আউটলাইন দিয়েছে যে কিভাবে আমরা এটার পাথওয়ে খুঁজে বের করে আমরা এই ক্রাইসিসটাকে রিজলভ করবো। একটা এটার মূল রেজুলেশন হবে, এটার সমাধান হবে একটা মাত্র ওয়ে, যে সেটা তারা তাদের দেশে ডিগনিফাইড ওয়েতে, ভলান্টারিলিতে এবং সেফটির সাথে ফিরে যাওয়াটাই হচ্ছে মূল। কিন্তু এটা যাওয়ার আগে যে 7 ধাপে 7টা পয়েন্ট, এটা চিফ অ্যাডভাইজার তার বক্তৃতায় বললেন। এবং এতে যেটা হচ্ছে, এটা একটা নতুন করে মানুষকে ভাবাবে, ওয়ার্ল্ডের লিডারদেরকে ভাবাবে যে না, ওকে লেটস এটা রিজলভ করে। আর এটা যদি রিজলভ না হয়, যেটা হবে যে এই জিনিসটা পুরো রিজনকে সংক্রমিত করতে পারে। এই জিনিসগুলো, এই মেসেজগুলো উনি রেখেছেন। এবং দেখেন ওইখানে 70টার বেশি দেশের প্রেজেন্স ছিল। ইন্টারন্যাশনাল বেশিরভাগই যারা আইএনজিও যারা ছিলেন, এজেন্সি যারা ছিলেন, তারা ছিলেন। ইউএন এজেন্সির চিফ ছিলেন, ইউএনের যে ইউএনএইচসিআর এর যে প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি, তিনি নিজেও এখানে বক্তৃতা দিয়েছেন। আমি তো বলবো যে রোহিঙ্গারা, পুরো রোহিঙ্গা যে ডায়াসপোরা, এটা কিন্তু অনেক বড়। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে, রোহিঙ্গা জাতির মধ্যে, রোহিঙ্গার যারা ডায়াসপোরা লিডারদের মধ্যে এটা নতুন প্রাণের সঞ্চার করেছে। যে না, ফাইনালি তারা একটা আলো দেখতে পাচ্ছে যে তাদের এই ক্রাইসিসটা এটা একদিন না একদিন এটা মিটমাট হবে এবং এটা শান্তিপূর্ণ সমাধান হবে। এটার একটা পাথওয়ে প্রফেসর ইউনূস তার ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে রাখলেন, জানালেন কিভাবে করতে হবে। আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশের ত্যাগ ও দায়ভার তা কি যথাযথভাবে স্বীকৃতি পেয়েছে এই জাতিসংঘের বৈঠকটাতে? অনুষ্ঠানটা যে ওইখানে হলো, বড় সম্মেলন, এটাই তো একটা, এটা আপনি যেটা বললেন তার একটা রিফ্লেকশন, ঠিক না? পুরো ইন্টারন্যাশনালি এটা তো সবার কাছে মুখে মুখে এখন আসলো। ওইখানে তো অনেক ছিলেন, ওয়ার্ল্ডের 70টা দেশ তো সেইখানে ছিলেন। ইউএস এর যিনি প্রতিনিধি ওইখানে বক্তৃতা দিয়েছেন, তারপরে ইউকে প্রতিনিধি বক্তৃতা দিয়েছেন। এবং আপনি জানেন রোহিঙ্গাদের জন্য ফান্ডের একটা ক্রাইসিস, সেইখানে দেখেন $96 মিলিয়ন, মানে 1200 কোটি টাকার মতো সেখানে প্রতিশ্রুতি পাওয়া গেছে। এটা কিন্তু অনেক বড়। তার ফলে হবে কি, রোহিঙ্গারা যেই ওদের অনেকের এডুকেশন বন্ধ হয়ে গিয়েছিল, ওদের অনেকের ফুড যে স্টাইপেন্ড এটা কমে আসার একটা আশঙ্কা ছিল, এটা এখন আবার আগের জায়গায় ফিরবে। তা আমরা আশা করছি এই পুরো এই সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গারাও বুঝবে যে তারা কিভাবে একত্রিত হতে হবে। ওই আপনি যে জিনিসটা উল্লেখ করলেন শফিকুল আলম, ওইটা একটা আলাদা বিষয়, খুব আকর্ষণ করেছে অনেককে। সেটা হলো এই প্রথম ইন্টারন্যাশনাল ফোরামে রোহিঙ্গাদের প্রতিনিধি ছিল, যেটা 4 জন ছিলেন। মানে তারাও নিজেরা এই ঘটনার সঙ্গে ইনভলভ হলো। আগে তারা অনেকটা বিচ্ছিন্নের মতো ছিল, এবং 2 জন পুরুষ 2 জন মেয়ে। জি, এমন না যে রোহিঙ্গা জনগোষ্ঠী অনেক ভাবে না, অনেকে রোহিঙ্গাদেরকে যেভাবে পোর্ট্রে করে যে এরা খুবই কনজারভেটিভ। এখানে দেখেন খুব ব্রিলিয়ান্ট তারা প্রেজেন্টেশন করেছেন, যারা রোহিঙ্গাদের হয়ে প্রেজেন্ট করলেন। একটা বিষয় সেটা ছিল যে আমরা একটু সেই আবার পুরনো কথায় আসি, যে শফিকুল আলম আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে 7 দফা উনি দিলেন, তারপরে রোহিঙ্গাদের নিয়ে যত বড় একটি সম্মেলন হলো জাতিসংঘের উদ্যোগে, আমরা দেখলাম যে হাতে গোনা 2-3টি মিডিয়া ছাড়া আর বাকিরা তেমন একটা গুরুত্ব দেয়নি। এবং আপনি জানেন যে ঝাঁকে ঝাঁকে সংবাদ মাধ্যম কর্মী নিউ ইয়র্কে গিয়েছেন, তারা বিস্তারিত নিউজ পাঠাননি হয়তো, কিংবা তার হাউস সেই নিউজটা চায়নি। কিন্তু আমরা আশা করেছিলাম যেটা খুব বিস্তারিত আসা উচিত, ঠিক মতো আসেনি। কি বলবেন? না, আমরা লোকাল প্রেস নিয়ে আসলে আমরা ইন্টারেস্টেড ছিলাম না। আমাদের ইন্টারেস্টটা ইন্টারন্যাশনালি, যাতে আন্তর্জাতিক প্রেস, ইন্টারন্যাশনাল প্রেস কিন্তু ভালোভাবেই কভার করেছে। আমার প্রশ্ন যেটা, আমাদের তো এটা ন্যাশনাল ইস্যু বটে, রোহিঙ্গা নিঃসন্দেহে ন্যাশনাল ইস্যু। যারা কভার করেছেন, বা যারা করেন নাই, আমরা এটা নিয়ে ওরিড না। কারণ আমাদের মূল ফোকাসটা তো
গ্লোবাল অডিয়েন্সের কাছে এটাকে নিঃসন্দেহে। এটা যে একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গেছিল, এটা আবার সবাইকে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা যে দেখো এইটাকে ভোলা যাবে না, এই ক্রাইসিসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। নিউ ইয়র্ক সফরের সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওর প্রধান খুব প্রখ্যাত সাংবাদিক মেহেদী হাসানকে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে জুলাই গণ অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতন সহ নানা বিষয়ে কথা বলেছেন। আপনি জানেন তার এই সাক্ষাৎকার নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে দেশে। ওই সাক্ষাৎকারে তিনি ভারতের মিডিয়া নিয়ে কথা বলেছিলেন এবং এটা একটা অন্যতম আলোচনার বিষয় ছিল যে ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর, বন্যার মতো ভুয়া খবর। কি বলবেন? না, এটা তো আমরা ফেস করেছি। ভারতের যেগুলো ইভেন যেগুলোকে আমরা জানতাম যে রেসপেক্টেড মিডিয়া, আপনি মনে করতাম যে এটা একটা নাম বলি আপনাকে, হ্যাঁ, হিন্দু পত্রিকায় আমরা কিন্তু রেসপেক্টেড মিডিয়া বলতাম। আমি তারাও দেখি সেরকম আমি করছে। নাম করছি না, বাট যারা রেসপেক্টেড মিডিয়া তাদেরও আমরা দেখছি যে মানে মিথ্যা নিউজ এবং নামহীন সোর্স দিয়ে মিথ্যা নিউজ আছে না, মাল্টিপল সূত্র বলেন, হ্যাঁ, অনেকগুলো সূত্র জানিয়েছেন। দ্যাট মিনস কোন সূত্র জানিয়েছেন জানাননি, উনি ওইটা একটা প্লান্টেড স্টোরি, ইন্টেলিজেন্স এজেন্সি হয়তো বা ওনাকে প্ল্যান করেছে, সেটা উনি দিয়েছেন, কিন্তু ওই যে লেখার সময় মাল্টিপল সোর্স আমাকে জানান, এরকম। এটাই সবচেয়ে আপনি শুধুমাত্র যে ভারতীয় যেগুলো একটা তো আছে যে শেডি মিডিয়া, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড শেডি মিডিয়া খুব টার্গেটেড তৈরি করা হয়েছে যে মিথ্যা নিউজ ছড়ানোর জন্য, যেমন নর্থ ইস্ট নিউজ, এটা তৈরি হয়েছে যে আপনাকে টার্গেট করে আমি মিথ্যা নিউজ ছড়াবো। তো এর বাইরেও যেগুলো রেসপেক্টেড মিডিয়া আমরা জানতাম, আমি মনে করতাম যে না এরা বুঝি খুব রেসপেক্টেড, হ্যাঁ, আজব এরা যেমন আমি একটা উদাহরণ দিই, নাম বলবো না, যেমন ইকোনমিক টাইমস আছে, এটা হলো টাইমস অফ ইন্ডিয়ার একটা কোম্পানি। ইকোনমিক টাইমসের আপনি একটা ছেলে আছে কি যে দীপাঞ্জন রায় চৌধুরী না কি জন্য, ভদ্রলোক এমন কোনো নিউজ করেন না যেটার মধ্যে মিথ্যা নাই। বাংলাদেশ নিয়ে উনি যেটাই করবেন সেটাই ধরবেন যে মিথ্যা, 95% তার মিথ্যা। তো এখন ওদের মতো এটা তো একটা বিগ নিউজ আউটলেট, ঠিক না? তার বলে আমি শুনেছি যে রেসপেক্টে 4-5 লক্ষ বলে তার সার্কুলেশন আছে। তো দেখেন তার দৈনতা কি অবস্থা। তো এটা আজব লাগে যে মানে এমন একটা দেশ, ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি বলা হয়, অথচ ডেমোক্রেটিক আমরা কি ধারণা যে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে মিডিয়া ফ্রিডম অবশ্যই থাকবে, বাট মিডিয়া যারা ফ্রিডম, যারা মিডিয়া চালাবেন তাদের একটা রেসপন্সিবিলিটি তারা রাখবেন, দেখাবেন, কর্তব্যবোধ থাকবে। তো ইথিক্যাল কর্তব্যবোধ তো কারো মধ্যে নাই, ইথিক্যাল সেন্সটাই নাই। এবং সে তো টার্গেটেড করছে যে এই দেশের এগেনস্টে সে একের পর এক মিথ্যা নিউজ দিবে, এবং এটা ও করছেন, এবং ওদের যারা কমেন্টেটর আছেন তারাও করছেন, একটা সবাই এক সুরে এই গল্পগুলো ছাড়ছেন। এটা নিয়ে আমরা জানিয়েছি, কিন্তু কথা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া আসলে এটা তারা এই কিভাবে আর্ট অফ মেকিং ফেক নিউজ, এখানে তারা যদি হয় পিএইচডি অলরেডি পেয়ে অর্জন করেছে। জি, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালিয়েছে তা আমরা সবাই জানি। শেষ পর্যন্ত তাদের প্রপাগান্ডা কিন্তু কাজে আসেনি। আপনি জানেন যে ভারতের মিডিয়ার কোনো খবর এখন আর সোর্স হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ব্যবহার করতে চায় না, কারণ ভারতীয় মিডিয়াকে কেউ আর বিশ্বাস করে না।
আর আমরাও বুঝেও গিয়েছি যে ভারতের মিডিয়া বা গদি মিডিয়া নামেই যা বেশি পরিচিত, তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েই যাবে। আপনারা চেষ্টা করেছিলেন সরকার থেকে বলার জন্য, কিন্তু তারা শুনেনি। ঠিক আছে, চালিয়ে যান, এতে আমাদের আর কিছু করার নেই বা আমাদের কিছু আসেও যায় না। কিন্তু আরেকটি উপদ্রব কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা দেখছি যে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো টকশোতে এমন সব ব্যক্তিরা আসছেন যাদেরকে আমরা ফ্যাসিস্টের দূষর ও সুবিধাভোগী হিসেবে জানি এবং চিনি। তারা হাসিনা সরকারের কাছ থেকে কি কি সুবিধা নিয়েছেন সেটা আমাদের অজানা নয়, কিন্তু আজ তারা 5ই আগস্টের গণ অভ্যুত্থানকে বিতর্কিত এবং বিকৃত করার চেষ্টা করছেন। সরকার এটাকে কিভাবে অনুমোদন করে? না, আমরা তো মিডিয়া ফ্রিডমে বিশ্বাসী। আমরা সবাই যাতে কথা বলতে পারেন, কথা মানে কোনো বাধাহীনভাবে কথা বলতে পারেন, সেটা আমরা চাই যে এই পরিবেশটা থাকুক। কিন্তু দেখা হচ্ছে যে অনেকে এই ফ্রিডমটাকে অ্যাবিউজ করছেন পুরোপুরিভাবে, মিসইউজ করছেন। এবং এইটা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের অন্যান্য দেশে যেটা হচ্ছে যে মিডিয়াগুলোই সেলফ রেগুলেশনটা করেন, যে লোকটা বারবার মিথ্যা কথা বলছেন, যার মিথ্যা পুরো বক্তব্যের মধ্যে মিথ্যা ছাড়া আর কিছু নাই, তাকে কি আমি প্ল্যাটফর্ম দিব কিনা, রাইট? ঠিক না? আমি কি তাকে নিয়ে আসবো কিনা? মিডিয়া তো আর মিথ্যা প্রচারের যন্ত্র হতে পারে না। এখন এটা তো আপনাদের রেসপন্সিবিলিটি। আমরা এখন ইন্টারিম গভর্নমেন্ট হয়তোবা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিবে না, কিন্তু অদূর ভবিষ্যতে আপনার যে কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট বা এদের তো এই বিষয়ে ভালো একটা সিদ্ধান্ত আসতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু আসে যে গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা এবং একই সঙ্গে ফ্যাসিস্ট মতাদর্শকে প্রশ্রয় দেওয়া, এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে সরকার কি আসলে ফ্যাসিস্টদের সামনে আসার সুযোগ করে দিচ্ছে না? না না, আমরা মনে করি যে এই বিষয়ে আমরা বারবার বলছি। আমরা আহ্বান করব যারা মিডিয়া, যারা এদেরকে প্ল্যাটফর্ম দেন, তারা আবার ভেবে দেখবেন, তারা তাদের এডিটোরিয়াল পলিসিগুলো আবার একটু দেখবেন। এটাকে আমরা বলতে পারি। কেননা সত্যি করে আপনি একজন যে খুনকে যারা ডিফেন্ড করেন, ম্যাস মার্ডারকে যারা ডিফেন্ড করেন, ম্যাস মার্ডারকে যারা গ্লোরিফাই করেন, হ্যাঁ, আপনি এরকম টেরোরিস্টদের স্পোকসম্যান যারা হতে চান, তাদেরকে কি আপনি প্ল্যাটফর্ম দিবেন? সে প্রশ্ন তো উঠতেই পারে, ঠিক না? এখন কি সরকারের কোনো দায়িত্বই নেই? এখানে সরকারের কথা হচ্ছে যে আমি এখন আজকে এটা নিয়ে যদি আমি ধরেন ডাইরেক্টলি তার এগেনস্টে আমি যাই, তাহলে যেটা হবে যে এক ধরনের ব্ল্যাকলাশ হয়। এরা বলেন যে আমরা, কিন্তু এখানে মধ্যে সম্ভাবনা সেটা কম, কারণ হলো এটা বাইরের যেটা হয় যে এটা নিজেরাই সেলফ রেগুলেশন করে। কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে, কিন্তু একটা সুযোগও তৈরি হয়েছে। সেটি হলো যে প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পরই, দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু উনি বারবার বলেছেন যে আমার সমালোচনা করেন, যার কারণে আমরা বাংলাদেশ টেলিভিশনের এই অনুষ্ঠানে এই সরকারের সমালোচনা রীতিমতো করে গিয়েছি এবং করছি। কিন্তু আমার প্রশ্ন যেটা হলো যে সরকারের সমালোচনা হোক, বিএনপির সমালোচনা হোক, জাতীয় পার্টির সমালোচনা হোক, বা জামাতের সমালোচনা হোক, এনসিপির সমালোচনা, কোনো সমস্যা নেই। কিন্তু এর মানে এই নয় যে আপনি এই সমালোচনাটাকে টার্গেটটা করবেন এই কারণে ফ্যাসিস্টদের পক্ষে একটা মতামত তৈরি করার জন্য। এ ব্যাপারে সরকার ভূমিকা রাখা উচিত বলে কিন্তু সাধারণ মানুষের আশা প্রকাশ করে। আমরা এই বিষয়ে এটা আমরা ভাবছি, বাট আমার মতে যে এটা সেলফ রেগুলেশনটা বেটার। তাহলে হয় কি, আপনি নিজের থেকে রেগুলেট করলেন যে আমি কি এই লোকগুলোকে পারফর্ম দিব কিনা, ঠিক না? কোনো মহল থেকে এদেরকে প্রোভাইড করার চেষ্টা হচ্ছে, সে খবর আমাদের আছে না। এটা এখন কোথা থেকে হচ্ছে কি হচ্ছে, আপনি ব্যক্তিগতভাবে আপনি যে কোনো পলিটিক্যাল পার্টি করতেই পারেন, আমি সেই বিষয়ে আমি করছি না। বাট আপনি যদি খুনকে ডিফেন্ড করেন, খুনিকে ডিফেন্ড করেন, ম্যাস মার্ডারারকে খুন করেন, যে ধরেন পুরো 16 বছর ধরে ডিক্টেটরশিপ চালিয়েছে, গুম করেছে, খুন করেছে, চুরি করেছে, মানে পৃথিবীর ইতিহাসে এটা একটা বিগেস্ট ব্যাংকিং রবারি বলতে পারেন, সেটা করেছে। তাকে যদি আপনি এসে লেজিটিমাইজ করেন তার কাজটাকে, অবশ্যই তাকে মানে আপনার এই বিষয় নিয়ে তো মানে যারা তাকে প্ল্যাটফর্ম দিচ্ছে তাদের তো ভেবে দেখা উচিত। কিন্তু আপনাদের অনেকে সমালোচনা করে যে আপনারা নির্লিপ্ত। আপনারা দেখেন যে তারা প্রফেসর ইউনূসের বাড়ি, গ্রামীণ ফোন ভেঙে ফেলার হুমকি দিচ্ছেন, কেন জুলাই জাদুঘর তৈরি করলো তা নিয়ে প্রশ্ন তোলার মতো দুঃসাহস দেখাচ্ছেন। এই সরকার তো গণ অভ্যুত্থানের সরকার, সরকারকে এসব দেখেই যাবে? না না, সরকার তার কাজগুলো ঠিকই করছে, বাট সরকার অ্যাট দ্য সেম টাইম মিডিয়া ফ্রিডমে বিশ্বাসী এবং এইটাতেও বিশ্বাসী যে রেসপন্সিবল মিডিয়াগুলো তার রেসপন্সিবিলিটি শো করবেন, ইথিক্যাল জার্নালিজম করবেন। শফিকুল আলম, একটু আগে আমি উল্লেখ করলাম যে এই সরকার গণ অভ্যুত্থানের সরকার,
ফ্যাসিস্ট বিরোধী সব গোষ্ঠী ও রাজনৈতিক দল এই সরকার গঠন করেছে এবং সমর্থন দিয়েছে। অনেকের অভিযোগ এই সরকার সব দায় দায়িত্ব সব রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দেয়, নিজেরা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন যখন আসলো তখন আমরা সরকারের দ্বিধাদ্বন্দ্ব কিন্তু দেখেছি। এখন দেখি জাতীয় পার্টির নেতারা প্রফেসর ইউনূস সরকারকে নানা বিষয়ে দোষারোপ করার মতো দুঃসাহস দেখাচ্ছে। জাতীয় পার্টির ব্যাপারে সরকার নীরব। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে অপচেষ্টা চলছে সেটি সাধারণ মানুষে কিন্তু বুঝে। সরকার কি জানে না? 14 দলের ইনুম্যানরা যদি গ্রেপ্তার হতে পারেন তাহলে জাতীয় পার্টির নেতারা কিভাবে ঘুরে বেড়ান? এই প্রশ্ন কিন্তু খুব বড়ভাবে সামনে আসছে। তারা কিভাবে এদেশে রাজনীতি করে? এই বিষয়গুলো, পলিটিক্যাল বিষয়গুলো এই গভর্নমেন্ট প্রথম থেকেই যেটা ডিসিশন নিচ্ছে যে এটা পুরোপুরি পলিটিক্যাল পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিলেন তাদের উপরই ছেড়ে দিচ্ছেন। এটা আপনি সত্য। আমরা চাই যে তারাই একটা ব্রডার একটা কনসেনসাসে আসুক যে এইগুলো বিষয়। তাহলে আপনাদের কাজটা কি? না, আমরা তো আমাদের গভর্নমেন্টের কাজগুলো করছি, যেগুলো গণঅভ্যুত্থানের যে কারণে গণঅভ্যুত্থানের যে কাজগুলো, যেমন আমরা ট্রায়ালের কাজ করছি, আমরা রিফর্মের কাজ করছি, আমরা ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই তিনটা তো মেজর কাজ, এই তিনটা কাজই তো খুব ভালোভাবেই হচ্ছে। কিন্তু এইখানে জাতীয় পার্টির বিষয়ে বলেন বা আওয়ামী লীগ, এইটা হয় কি পলিটিক্যাল পার্টিগুলোতে এখানে আমাদের অংশীজন, তারা মানে বিশেষ করে যারা জুলাই এবং গণঅভ্যুত্থানে ছিলেন, এই যে পলিটিক্যাল পার্টি যারা আমাদের অংশীজন, তারাই আসলে এই বিষয়গুলো আমার মনে হয় সিরিয়াসলি তারা নিজেদের মধ্যে ডিবেট করা উচিত। যে যারা স্বৈরাচারকে এনাবল করেছে, স্বৈরাচারের দোসর ছিল, যারা 15টা বছরের তিনটা বড় বড় ইলেকশনকে যারা বৈধতা দিয়েছে, ফেক ইলেকশনকে যারা বৈধতা দিয়েছে, তাদের বিষয়ে তারাই ভেবে দেখবেন। এবং তারা যখন আবার এই সরকারের সমালোচনা করে, গণঅভ্যুত্থানের সমালোচনা করে, সাধারণ মানুষ কেমন লাগে বলুন? আপনাদের কি কোনো অনুভূতি নেই সরকারে যারা আছেন? আমরা মনে করি যে এটা বাংলাদেশের পলিটিক্যাল, দেখেন ইভেনচুয়ালি ক্ষমতায় তো আসবেন পলিটিক্যাল পার্টিগুলো, তারাই ধরেন যুগ যুগ এই ক্ষমতায় থাকবেন, তাদেরই এটা ভেবে দেখা উচিত যে কাকে আপনি পলিটিক্যাল স্পেস দিবেন। ইদানিং কিন্তু আমরা একটা লক্ষ্য করছি যে মত প্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করতে গিয়ে সমাজে বিভাজন ও সহিংসতা উস্কে দেওয়ার কাজটি কেউ কেউ করছেন। আমরাও কিছু কিছু লক্ষ্য করছি। আমরা সবার কাছে আহ্বান করব সবাই তার মত প্রকাশটাকে মানে রেসপন্সিবিলি দেখবেন। আপনি অবশ্যই গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করবেন, অবশ্যই আপনি আমাকে যে সবাইকে ক্রিটিসাইজ করবেন, আপনি অবশ্যই আপনি বিরোধী মতকে আপনি ধারণ করবেন যে মতই গিয়ে, কিন্তু আপনার তো মিথ্যা সংবাদ তো মানে ছড়ানোর তো আপনাকে কেউ লাইসেন্স দেয়নি। আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে আপনারা কিভাবে নিশ্চিত করবেন যে মিডিয়া অযাচিতভাবে ফ্যাসিস্টদের প্রচার ক্ষেত্র হয়ে উঠবে না? এই নিশ্চিতটা করুন না। আমাদের কিভাবে করবেন? এটা নিয়ে আমাদের ব্রডার একটা কনসেনসাস লাগবে, এটা নিয়ে আমাদের আরো ভাবতে হবে। এই বিষয়টা নিয়ে বড় একটা আমার মনে হয় যে সিরিয়াস ডিবেট হওয়া উচিত আমাদের। ভাবতে ভাবতে তো সময় শেষ হয়ে গেল। না না, এটা এই যে বিষয়গুলো এসছে এটা তো সামনেও আমাদেরকে ভোগাবে, এমন না? এটা যে সামনের দিনগুলোতে এই গভর্নমেন্টের পরে আরো গভর্নমেন্ট আসবে, অনেক এগুলো এই পুরো জিনিসগুলো আমরা কোন সোসাইটি তৈরি করতে চাচ্ছি, আমরা কোন রাষ্ট্র নির্মাণ করতে চাচ্ছি, এই রাষ্ট্রের মধ্যে এই বিষয়গুলো তো আসবে, ঠিক না? এই পুরো এই বিষয়টা আমার মনে হয় যে পুরোপুরি এটা নিয়ে সবারই ভাবার উচিত। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। শফিকুল আলম, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন হলো এবং এটাকে
বিতর্কিত করা, এর মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা যে হয়নি তা কিন্তু নয়, ছিল। কিন্তু শেষ পর্যন্ত সরকার এটি সফলভাবেই করেছে এবং সরকারের তৎপরতা আমরা লক্ষ্য করেছি। কিন্তু খাগড়াছড়ির একটি ঘটনা এটাকে অনেকখানি ম্লান করার চেষ্টা করেছিল এবং খাগড়াছড়ি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এটা বক্তব্য দিয়েছিলেন। উনি পরিষ্কার বলেছেন যে প্রতিবেশী দেশের ইন্ধনে এই বিষয়গুলো হচ্ছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে আসলে আমাদের প্রতিবেশী দেশ ভারত এ ব্যাপারে ইদানিং খুব সক্রিয় হয়ে উঠেছে নানান ধরনের ঘটনা ঘটানোর জন্য, সেটা সহিংসতা হোক, অস্থিরতা হোক। এই বিষয়ে যখন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের বেশ কিছুদিন পর আমরা দেখলাম গতকাল ভারত একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে। তাকে আসলে মূলত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে সাংবাদিকরা প্রশ্নই করেছিল যে এই বিষয়ে তাদের বক্তব্য কি। তিনি এটা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন এবং মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন এবং উনি আরেকটা জিনিস বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ কিছু হলেই ভারতকে দোষারোপ করে, এই ধরনের বক্তব্য দিয়েছেন। কি বলবেন? না, এই পুরো বিষয়টা আমাদের ফরেন মিনিস্ট্রি এটার উত্তর দিবে। হ্যাঁ, আমরা এটা এই পুরো বিষয় যেটা আসছে সেটা ফরেন মিনিস্টার অবশ্যই, কালকে তো শুক্রবার ছিল, আপনি দেখবেন এটার রেসপন্স তারাই করবেন। খাগড়াছড়ির ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই একটা তো গোষ্ঠী আছে, আমরা জানি দেশি বিদেশি গোষ্ঠী আছে যে দেশকে একটা ডিস্টেবিলাইজেশনের দিকে নিয়ে যাওয়া, সেটা তো অনেক ধরনের চেষ্টা করছে। গত 14 মাসে অনেকবার চেষ্টা করেছে যে পতিত স্বৈরাচার, আমরা জানি যে মিলিয়নকে মিলিয়ন ডলার তারা খরচ করছে এগুলোর পিছনে। এখন এই পুরো জিনিসগুলো আমরা ইনভেস্টিগেট করছি, করে দেখছি যে কার ইন্ধনে কি এগুলো হচ্ছে। এই পুরো বিষয়টা নিয়ে আমরা তো অবশ্যই ওয়াকিবহাল আছি এবং এগুলো বিষয়ে আপনি দেখেছেন যে আমরা খুব শক্তভাবে এগুলো আমরা ট্যাকেল করছি। আর যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যা যা করার এই গভর্নমেন্ট তাই করছেন। লাস্ট একটা প্রশ্ন করে আমরা আলোচনা শেষ করব, সেটা নির্বাচন। ইতিমধ্যে সাধারণ মানুষ সবাই বিশ্বাস করে, দৃঢ়ভাবে বিশ্বাস করে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ এবং উনি নির্বাচন সুষ্ঠু করতে চান। উনি বারবার বলেছেন উৎসবন্ত নির্বাচন হবে। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর পরস্পরের ব্যাপারে যে সহিংসতা দেখছি, গতকালকে একটা ঘটনা ঘটেছে, এবং পরস্পরের যে শত্রু মনোভাবাপন্ন দেখেছি, একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন নিয়ে মানুষের একটা সন্দেহ উদ্রেক হয়েছে। কারণ আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, তাদেরকে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর মূল দায়িত্ব হলো মূলত রাজনৈতিক দলগুলো, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই ভূমিকা পালন করবে বলে অনেকের সন্দেহ রয়েছে। এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা উঠছে, আসলে কি লেভেল প্লেইং ফিল্ড হবে বা সরকার করতে পারবে? অবশ্যই। কিভাবে? সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গভর্নমেন্টের নিউট্রালিটি। জি, গভর্নমেন্ট প্রমাণ করা যে সে একটা নিউট্রাল গভর্নমেন্ট, এই বিষয়ে সে কোনো ধরনের কোনো কাউকে ফেভার করবে না। সেটা যদি আমরা বজায় রাখতে পারি, এটা নিয়ে আমরা উড়িদ না। আর পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যেই ধরনের আপনি দেখছেন টেনশন থাকবে, পলিটিক্যাল পার্টি থাকলে ভিন্ন মত থাকবে, ভিন্ন মত থাকলে একটা স্বাভাবিক টেনশন থাকবেই। কিন্তু কথা হচ্ছে যে এটা কি ভায়োলেন্সে যাবে কিনা। সোফার আমরা কিন্তু এরকম কোনো লক্ষণ দেখছি না। আর একটা হচ্ছে যে গত 7 মাস যদি আপনি কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর যে মিটিংগুলো দেখেন সবচাইতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে। কেউ কিন্তু বয়কট করছেন না, কেউ বলছেন যে না যা টক্স হচ্ছে সেটা আমরা মানি না। বাংলাদেশের একটা নজিরবিহীন ঘটনা। তো ওইটাকে যদি আপনি ধরেন যে টেমপ্লেট হিসেবে দেখেন, তাহলে আমি বলতে পারি যে সামনের দিনগুলো আরো আমাদের ইলেকশনটাও ভালো হবে। ইলেকশনের আগে যে ক্যাম্পেইনের পরিবেশও সুস্থ থাকবে। পলিটিক্যাল পার্টিদের মধ্যে এক ধরনের আমরা ম্যাচুরিটি লক্ষ্য করছি। হ্যাঁ, যেমন ধরেন 2-1টা পার্টি এখন কিছু প্রোটেস্টও করছে যে কি যেন নিয়ে পিআর নিয়ে, কিন্তু তারপরেও দেখেন এগুলোর মধ্যে একটা মেজার্ড একটা আছে, যে যার মতো। আমরা মনে করছি যে পলিটিক্যাল পার্টিগুলো যে এক্সাম্পলারি যে বিহেভিয়ার শো করেছেন গত 6 মাস 7 মাস বা গত 14 মাসই ধরেন, সেটা সামনের দিনগুলোতেও বজায় থাকবে। আর গভর্নমেন্ট যদি নিউট্রাল থাকে, আর সিকিউরিটি ফোর্সেসগুলো যদি সজাগ থাকে, এবং আমাদের পুরো পলিটিক্যাল পার্টির মধ্যে যদি সিরিয়াস ইন্টেনশন থাকে যে আমরা একটা ভালো ইলেকশন করব,
কেউ ঠেকাতে পারবে না, কোনো ধরনের কোনো কনস্পিরেসি এখানে কাজ করবে না। শফিকুল আলম, আপনার প্রধান উপদেষ্টা প্রেস সচিব, আমরা এই পরিচয়টা আপাতত রাখি এক জায়গায়। জি, আপনি দীর্ঘদিন মাঠ পর্যায়ে সাংবাদিক ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সংবাদ সংস্থা এএফপির ঢাকা ব্যুরো চিফ ছিলেন। আপনি আন্দোলনের খুব কাছ থেকে দেখেছেন নয় শুধু, আমরা যদি বলি অংশগ্রহণও করেছেন, সেটাও অত্যুক্তি হবে না। আপনার কাছে আমার প্রশ্ন যে 5ই অগস্টের পর আসলে একটা প্যারাডাইম শিফট হয়েছে, এটা অনেক রাজনৈতিক দলগুলো কতটুকু মানলো না মানলাতে কিছু আসে না, কিন্তু হয়েছে। আমরা দেখলাম যে গত 13-14 মাসে পুরনো রাজনৈতিক দলগুলো, এমনকি নতুন রাজনৈতিক যারা হয়েছে, তারাও কিন্তু নতুন কোনো বয়ান বা আলাদা কোনো বয়ান তৈরি করতে পারেনি, বরঞ্চ উল্টো হচ্ছে। আমরা কারো কারো মুখে শুনছি পুরনো বয়ান। এই যে রাজনৈতিক দলগুলোর বয়ান তৈরিতে ব্যর্থ, নতুন একটা বয়ান কিন্তু প্রত্যাশা করেছিল মানুষ, তারা এটা ব্যর্থ হয়েছে। এর কারণটা কি? আমার মনে হয় যে একটা ডিসকানেক্ট আছে, জেনারেশনাল একটা ডিসকানেক্ট তৈরি হচ্ছে। সেই জায়গাটা নিয়ে সবার সিরিয়াসলি ভাবা উচিত। ইয়াং ছেলেমেয়েরা কি ভাবছে, এটা একটা নিউ একটা জেনারেশন, এক্সাইটিং নিউ জেনারেশন। তাদের যে থিঙ্কিং এর সাথে কি আমার ম্যাচ করছে কিনা, আমি কি অনেক দূরে সরে গেছি কিনা তাদের থেকে। আমরা তো দেখছি যে মানে এটা মানে ইটস এ নতুন বাংলাদেশ। এখন এই নতুন বাংলাদেশের নতুন যারা অ্যাক্টরস, অ্যাক্ট্রেসেস, তাদের সাথে কি আমি ম্যাচ করতে পারছি কিনা, তারা কোন কথা বলছে, তারা কি ভাবছে, তারা দেশ নিয়ে তাদেরকে ভাবনাগুলো কি, তার ভাবনার সাথে আমার ভাবনা যাচ্ছে কিনা, এটা সবারই। এটা আমরা যারা গভর্নমেন্টে আছি তাদেরও এটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবা উচিত, এবং যারা পলিটিক্যাল পার্টি, যারা সামনে এ দেশকে চালাবেন, সবার জন্য এটা সিরিয়াসলি মানে খুবই চিন্তার একটা আমি বলবো খাদ্য। সবারই এটা নিয়ে ভাবা উচিত। এটা একটা এক্সাইটিং, এটা মানে পুরো জেনজি বাংলাদেশের পলিটিক্সটিকে চেঞ্জ করে দিয়েছে। শফিকুল আলম, শুধু বাংলাদেশ নয়, আমাদের এই যে আন্দোলনটা হলো, গণঅভ্যুত্থানটা হলো, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে লক্ষ্য করেছি, বাইরের মানুষ এটাকে যত গুরুত্ব দিয়ে দেখছে, আমরা কিন্তু তত গুরুত্ব দিয়ে দেখছি না। এবং কেউ কেউ একটু রসিকতা করে, একটু মজা করে বলেন যে বাংলাদেশের নতুন বিষয় দাঁড়িয়েছে যা রপ্তানিযোগ্য, এই গণঅভ্যুত্থান। এবং আপনি লক্ষ্য করেছেন যে নেপালে হলো, হ্যাঁ অনেক জায়গায় হলো। এবং আমি সেদিন গতকালকে একটি বাইরের একটি পত্রিকাতে দেখছিলাম, মাদাগাস্কারে যেটা হয়েছে, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ এবং নেপালের পর এখন এদিকে ছড়িয়ে পড়েছে, তার প্রসঙ্গটা এনেছে। এই যে এত বড় একটি ঘটনা ঘটলো, এবং সবচেয়ে বড় কথা এই ঘটনাটিকে আরো গুরুত্ব দিয়েছে মূলত বা প্রতিষ্ঠিত করেছে, যেটা আমরা শুরুতে বলছিলাম, জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে। বাইরের মানুষ এই জিনিসটাকে এত গুরুত্ব দিচ্ছে, বুঝতে পারছে, কিন্তু আমরা এই দেশের মানুষ বুঝতে পারছি না। সংকটটা কোন জায়গায়? না না, আমাদের মধ্যে বুঝতে, আমি বলবো যে এটা নিয়ে বোঝাপড়া যে হচ্ছে না তা না, এটা বুঝা। আপনি যদি ফেসবুকে যান, সোশ্যাল মিডিয়াতে যান, যারা ধরেন এবং গরিবের সবই তরুণ, যারা আগে ধরেন 30-40 বছর ধরে যেই ধরনের বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন, তারা এখন অনেকেই তো আস্থা করে চলে গেছে। যারা নিজেদেরকে ভাবতেন যে তারা হেভি ওয়েট, হ্যাঁ বিশাল কায় হাতি, তারা এখন ক্ষুদ্র হয়ে গেছেন। হ্যাঁ, তো সেই জন্য আসলে সবারই বোঝা উচিত এই পুরো ইয়ের থেকে যে আমি কোথায়, আমি এত বছর ধরে আমি এত বড় লেখালেখি করলাম, কিন্তু এসে দেখলে যে এই লোকগুলো তো আমাকে চিনে না, আমি আমার কেউ নিচ্ছেও না। এই যে মানে ছেলে মেয়েদের যে জেনজির যে একটা চিন্তাধারায় যে একটা রেভলিউশন এনেছে, সেটা তো সবার ভাবা উচিত। সেটা পলিটিক্যাল পার্টি হোক, সিভিল সোসাইটি হোক। অনেক সিভিল সোসাইটির ভাবছেন যে আমি সেই পুরনো ধারায় আছি, আমারকে সবাই নিচ্ছে না তো আপনার কথা। আবার অনেক এডিটর আছেন, অনেক ইন্টেলেকচুয়াল আছেন, তারা ভাবছেন এই পুরনো ধারায় আমি যা ভাবছি সেটাই আমি নিচ্ছি, কিন্তু আপনাকে তো নিচ্ছে না। আপনাকে যদি নিত তাহলে তো আর রেভলিউশনই হয় না, ঠিক না? তো সেই জন্য আবার সবারই আমাদের ভাবা উচিত, সবারই আয়নার সামনে দাঁড়িয়ে ভাবা উচিত যে আমি এত বছর এটা করলাম, লাভটা কি হলো, আমার এটা কি করলাম, আমার তো কেউ তো এটা নিচ্ছে না। এই বিষয়ে যে আমরা লক্ষ্য করছি যে ভোটের রাজনীতির কারণে হয়তোবা বা অন্য কোনো কারণে হতে পারে, সেটি হলো আওয়ামী লীগের প্রতি অনেকে সফট আচরণ দেখাচ্ছেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষর যারা, বা ভারতের খুব ঘনিষ্ঠ জন এই জাতীয় পার্টি,
তাদেরকে কেউ কেউ ছাড় দেওয়ার চেষ্টা করছেন। আমার প্রশ্ন যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি বা বাংলাদেশের তরুণদের যে মানসিকতা, এদেশে কি প্রো ইন্ডিয়ান প্রো আওয়ামী লীগ রাজনীতি আদৌ চলবে, কিংবা যারা এটা করতে চাইবে তাদের পরিণতি কি দাঁড়াবে? আমি বলবো যে বাংলাদেশে যারা খুনের রাজনীতি করেছেন, যারা বাংলাদেশে ভোট চুরির রাজনীতি করেছেন, তাদেরকে তারা অলরেডি ইতিহাসের আস্থা খুঁড়ে চলে গেছে, আস্থা খুঁড়ে পতিত হয়েছেন। আমি এটা নিয়ে ওরিড না, কেন এরা জনগণই ভার্ডিক্ট অলরেডি জুলাই আগস্টে দিয়ে দিয়েছে। তারপরে দুই একজন ধরেন পয়সা খরচ করে মাইক দিয়ে বলতে চান যে রেলিভেন্ট বলতে চান, বাট ভাই আপনাদের তো কেউ শুনছে না। এবং এটা জনগণ যেভাবে রিজেক্ট করছে সেটাই বেস্ট। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় কি যে আপনি যদি অন্যভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে একটা জিনিস ডিল করতে যান, তার চেয়ে জনগণ জনগণের যারা যারা দোষর ছিল, মানুষ তো জানে কারা দোষর ছিল, মানুষ জানে কারা আমাকে ভোট দিতে দেয়নি, মানুষ জানে কারা আমার ভাইকে 8 বছর ধরে আটকিয়ে রেখেছে, আয়না ঘরে রেখেছে, মানুষ জানে কারা আয়না ঘর 800-র মতো আয়না ঘর তৈরি করেছে, মানুষ জানে কারা ম্যাসাকারগুলো করেছে। তো ফলে এগুলো দিবালোকের মতো স্পষ্ট। তো ফলে এই লোকগুলো আস্থা করে চলে যাচ্ছে এবং জনগণই রিজেক্ট করবে। আমি এটা বলতে পারি, জনগণের রিজেকশনটাই বিগার রিজেকশন। কেউ যদি তাদের সহায়ক হতে চায় তাহলে তারা তো রিজেক্ট, ওরাও রিজেক্টেড হবে। সবার উচিত যে নিজেকে ভাবা যে আমি যে রাজনীতি করলাম সেই রাজনীতি কেন টিকলো না। তা ওকে, মানুষ তো সবসময় চেঞ্জ হওয়ার মধ্যে থাকে, চেঞ্জ হই, নতুন জেনারেশনের সাথে নিজের কথাবার্তাকে মিলিয়ে ধরি, দেখি আমি তাদের সাথে কানেক্ট করতে পারি কিনা। সবারই, ইভেন আপনি যদি আমৃত্যু আপনার আসলে চেঞ্জ হওয়ার আপনার চান্স থাকে। শফিকুল আলম, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।